আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা অচেনা ভালোবাসা গল্পের 4 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আমজাদ চৌধুরী বলে, কি হয়েছে আমার মেয়ের? তেমন কিছু না, সারাদিন না খাওয়াতে এরকম হয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার মেয়ের সবসময় কিছু নিয়ে ডিপ্রেশনে থাকে, তাকে টেনশন ফ্রি রাখবেন। এত কম বয়সে এগুলো শরীরের জন্য খারাপ। ডাক্তার তার মতো কথাগুলো বলে সাইড কেটে চলে যায়। তোমার ছেলের জন্য আজকে মেয়েটার এই অবস্থা। সুস্থ হোক, তারপর আমি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। এখন আর এই ভুল আমি করবো না। তার বাবার থেকে সব দায়িত্ব আমি নিয়েছি। মেয়েটাকে সুস্থ সুন্দর একটা জীবন দিব আমি। এর মধ্যে যদি তোমার ছেলে আসে, তার ফল খুবই খারাপ হবে আয়শা, আমি বলে দিলাম। আমজাদ চৌধুরীর আগে ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে বের হয়ে আসে হাসপাতাল থেকে। আয়শা বেগম শুষ্ক মুখে পা বাড়ায় আনায়ার উদ্দেশ্য। ডান পাশে মাথার নিচে হাত রেখে কাত হয়ে শুয়ে আছে আনায়া। চোখ থেকে পানি ঝরছে, নিচে ফ্লোরে তাকিয়ে আছে এক ধ্যানে। কি ভাগ্য আমার, যা চাই তাই হারাই। মুখ ফুটে কথাটা বলে আনায়া। আয়শা বেগম দরজায় দাঁড়িয়ে শ্রবণ করে কথাটা তার কলিজায় ধক করে ওঠে। গাড়ি থেকে নেমে আবরার, এক পাশে অমি আর এক পাশে সোহান। অমির মুখের ভাব স্বাভাবিক, সোহানের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিন বন্ধু একটাই গেট আপ এসেছে, সাদা শার্ট ইন করে পরা, তার উপর কালো ব্লেজার, হাতে কালো ওয়াচ, কালো চশমা। আবরারের এলোমেলো চুলগুলো সামনে পড়ে আছে, তার জন্য আরো বেশি আকর্ষণ লাগছে তাকে। আবরার আগে আগায়, তার পিছনে অমি ও সোহান জায়গায় দাঁড়িয়ে আছে। সোহানের মতো আজকে মেলিসা সোনাকে আবরার আদর করবে, তাই সে আর এগোতে চাচ্ছে না, কিন্তু অমি আবার এসে সোহানকে জোর করে নিয়ে যায়। মেলিসা খান আর তার বাপ এলিন খান বসে আছে রেস্টুরেন্টে। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ বসে আছে মেলিসা তার বাবাকে নিয়ে। এতক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবরার দেখা মিলেছে। সামনে বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে আবরার, তার পাশে দাঁড়িয়ে আছে অমি ও সোহান। মেলিসা মুগ্ধ চোখে তাকিয়ে আছে আবরারের পানে, আর আবরার তাকিয়ে আছে মোবাইলের পানে। সকলে নীরব। মেলিসার তাকানো দেখে সোহান মনে মনে আওড়াচ্ছে, আহারে বেচারি, আহারে বেচারি, তার জমকে কি সুন্দর দেখছে। পাশ থেকে অমি ধাক্কায় ধ্যান ভাঙে। আমার সময়ে অনেক দাম, শুধু শুধু এখানে বসিয়ে রাখার মানে নেই, আবরার ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে। এলিন খান মুখ খুলে, মিস্টার আবরার, আমি চাই তুমি খান গ্রুপের দায়িত্ব নাও, আমার কোম্পানিটা তুমি হ্যান্ডেল করো। এলিনের কথায় অমি আর সোহান আবরারের পানে তাকায়। তারা জানতো এমন কিছু বলবে। আবরার স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। আমার ব্যবসা কি তোর বাপ দেখবে? দাঁতের উপর দাঁত চেপে বলে ওঠে আবরার। আবরারের কথা শুনে মেলিসা দাঁড়িয়ে যায়। সম্মান দিয়ে কথা বলো আবরার, উনি তোমার বড়, আর আমার কথাটা শোনো। যে আশায় আমার পিছনে লেগেছ, এসব ভুলে যাও শোনা। তোমার বাবা মেয়ে দুইজনের জন্যই ভালো হবে। ঝাঁঝালো কণ্ঠে বলি ছেড়ে গটগট পায়ে বের হয়ে আসে। এমনি আজ মন মেজাজ ভালো নেই, তার উপর এইরকম উৎকট ঝামেলা। বের হতে হতে বলে আবরার। পাশ থেকে অমি বলে ওঠে, কেন ব্রো, কি হয়েছে? আজ সারাদিন প্রাণ পাখি দেখা মিলেনি? এই রাতুল আর ইয়ামিনকে তুলে নিয়ে আয়। দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে চলেছে, মাত্রই পার্ক থেকে বের হয়েছে। ইয়ামিনের 2 হাতে 2 বাচ্চা ধরে আছে, পাশে রাতুল হাঁটছে। একটু পর রাতুল ইয়ামিনের গায়ে ঢুলে পড়ে 5 কি 6 বার এমন করছে। তার এহেন কাণ্ডে মহাবিরক্ত ইয়ামিন দাঁত চেপে চিৎকার করে বলে ওঠে, তোর সমস্যা কি? এভাবে গায়ে পড়ছিস কেন? আমার ক্রাশকে তো তোরা কোর্ট দিয়ে বিয়ে করে দিয়েছিস। অনেকদিন যাবত তার মুখখানা দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। মুখটা অসহায় করে বলে ওঠে রাতুল। ইয়ামিন ভুকুসকে তাকাই, কে তোর ক্রাশ? লারা শোনা। মুখটা অসহায় করে বলে ওঠে রাতুল। তার কথা শুনে হু হু করে হেসে ওঠে ইয়ামিন। চল যাই। বস্তির মধ্যে ঢুকে পড়ে দুই বন্ধু এক বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করে সামনে আগায়। সামনে ঘরে বসে আছে লারা, লাকড়ির চুলায় কিছু রান্না করছে, জামা কালো কালি। তা দেখে মুখ টিপে হেসে ওঠে রাতুল। সামনের দিকে এগিয়ে ডেকে ওঠে রাতুল, দে লারা, চিনি ছাড়া। হঠাৎ কারোটাকে পিছন ফিরে লারা। রাতুল আর ইয়ামিনকে দেখে ভুকুসকে তাকাই। কি অবস্থা, চিনি ছাড়া শরবত? রাতুল মুখ টিপে হেসে বলে। ইয়ামিন মুসকে হাসছে। ঘরের ভিতর থেকে একটা 55 কি 60 এমন বছরে একটা মহিলা 2 হাতে 2টা চেয়ার নিয়ে বের হয়ে আসে। হাসি মুখে কথা বলে ইয়ামিন, ভালো আছেন আন্টি? লারা, কি হন আপনি? আমি ওর সতীন। বড় মহিলা পান খা দাঁত বের করে বলে ওঠে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাশ থেকে বলে ওঠে রাতুল। পাশ থেকে মহিলা কথা বলায় ভালো লাগেনি, তাই তিনি বলে ওঠেন, আচ্ছা আপনারা কথা বলেন। বলে উঠে যায়। লারা এখনো কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতুল বলছে, কি তোমাকে বিয়ে করবে? ওই বুড়োকে ডিভোর্স দিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুকে বিয়ে করতে পারো। ইয়ামিন রাতুলের দিকে তাকিয়ে মুচকে হেসে বলে ওঠে, দেখো লারা, বিয়ে না করেই বাচ্চা জন্ম দিয়ে ওদের নিয়ে ঘুরছে। রাতুল দাঁত কেলিয়ে বলে ওঠে, আমার বাচ্চা, প্রমাণ কি? ইয়ামিন রাতুলের দিকে তাকিয়ে বলে ওঠে। লারা দুইজনের কাণ্ড দেখছে। চাচ্চু, তোমাদের সাথে উনি কি হয় তোমার? বড় মেয়েটা মুখে হাত দিয়ে জিজ্ঞেস করে রাতুল। আব্বু। মেয়ে চকলেট খেতে খেতে বলে ওঠে। মেয়ের কথায় হু হা করে হেসে ওঠে রাতুল। পাশ থেকে লারা মুচকি হাসে। ইয়ামিন বেচারা মুখটা অসহায় করে বের হয়ে আসে। পরের দিন বিকেলে আনায়াকে বাসায় নিয়ে আসে। সে এখন পুরোপুরি সুস্থ। আনোয়ারের সাথে মারিয়া, আলিফ, আয়শা বেগম বাড়ির ভিতরে প্রবেশ করে সবাই। ড্রয়িং রুমে বসে আছে ইয়ামিন আর রাতুল। মারিয়াকে দেখে ইয়ামিন চুলগুলো পিছনে নিয়ে হাত দেয়। রাতুল আর ইয়ামিন বড় বড় করে পা ফেলে আনায়ার কাছে আসে। আনায়ার পাশে মারিয়াও দাঁড়িয়ে আছে। তোমার শরীর কেমন আছে আম্মা? রাতুল মারিয়ার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে। আম্মার প্রতি তো কোনো দায়িত্ববোধ নেই দেখছি। কাল থেকে হাসপাতালে করিডোরে শুয়েছিল, দেখতে যাননি? আসলে আম্মা, আব্বা আমাদের বিশাল বড় একটা দায়িত্ব দিয়েছিল, তো তাই বাসায় ছিলাম না।
আনায়া আর কথা বাড়ায় না, সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। মারিয়া তখন দাঁড়িয়ে কথা শুনে এখন রান্নাঘরের দিকে পা বাড়ায়। আনায়ার জন্য স্যুপ বানিয়ে আনতে তার পিছন পিছন ইয়ামিন আর রাতুলও যায়। জানো ডায়রিয়া, তোমাকে দেখার জন্য আমরা মনটা কত আনচান করে। রাতুল অসহায় সুরে বলে ওঠে। রাতুলের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মারিয়া, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি মারিয়া, ডায়রিয়া না। যে যাই হোক, আমার বন্ধুর দেওয়া নামটা সুন্দর, তাই না ব্যবহার করব, কি বলো বন্ধু? ইয়ামিনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে বুলি ছাড়ে রাতুল। ইয়ামিন অসহায় মুখ করে বুকের বাঁ পাশে হাত রেখে দাঁড়িয়ে আছে, যখন তখন হার্ট অ্যাটাক করতে পারে। সান্ডার বাচ্চা আন্ডা। কপাল কুঁচকে ইয়ামিনের দিকে তাকিয়ে বলে ওঠে মারিয়া। কি কি বলে ডায়রিয়া? আমি সান্ডার বাচ্চা আন্ডা? রাতুল জোরে বলে ওঠে। সাইড দেন হাউন আঙ্কেল। সুপের প্লেট হাতে নিয়ে বলে ওঠে মারিয়া। তার কথা শুনে হু হু করে হেসে ওঠে ইয়ামিন। ইয়ামিনের দিকে তাকিয়ে আছে রাতুল। শুনো ডায়রিয়া, আমার মন হাউন আঙ্কেলের মতো ছোট না, অনেক বড়। মারিয়া আর দাঁড়ায়নি, বড় বড় পা ফেলে বের হয়ে আসে রান্নাঘর থেকে। ইয়ামিন কটমট করে তাকানো দেখে রাতুল দাঁত কেলিয়ে দেয়। জানালার পাশে দাঁড়িয়ে আনা বাহিরে রাস্তার পানে তাকিয়ে আছে। কবে আপনার দেখা পাবো আমি? আপনার অপেক্ষায় আমি আজও অপেক্ষিত। মানুষ বলে অল্প চাওয়া জীবনের সুন্দর, কিন্তু আমার কপালে তো অল্পটুকু জুটে না। মৃদু সুরে কথাগুলো বলে আনায়া। পাশ থেকে আলিফ ছোট ছোট পায়ে এগিয়ে আসে, মাথায় হাত রাখে। মন খারাপ করিস না আনি, ভাইয়া হয়তো কোনো কাজে আটকে গিয়েছে, চলে আসবে খুব শীঘ্রই। মলিন হাসে আনায়া। আমি হারিয়ে গেলে না না আমাকে খুঁজবে, না আমার জন্য কেউ কাঁদবে, না কারো কিছু হারাবে। বড্ড একা রে আলিফ, এই দুনিয়ায় বড্ড একা একটা মানুষ আমি। 2 দিন হাসপাতালে ভর্তি ছিলাম, না আমার জন্মদাত্রী মা দেখতে গিয়েছে, না আমার প্রাণপ্রিয় স্বামী কোনো খোঁজখবর নিয়েছে আমার। কেউ আমার জন্য ভাবে না, কেউ নেই আমার, আমি বড্ড একা। মাথা নিচু করে চোখের পানি ফেলছে আনায়া। আনায়ার কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল আলিফের। আরেকটু এগিয়ে এসে আনায়াকে শান্ত করার চেষ্টা করছে আলিফ। কারো কণ্ঠে আটকে ওঠে আনায়া। জামাইকে বিদেশ রেখে পরপুরুষের সাথে নষ্টমি করছিস? লিনা বেগম, লারার মা, রুমে ঢুকতে ঢুকতে শক্ত কণ্ঠে বলে ওঠে। আনায়া আর আলিফ দাঁড়িয়ে আছে। আনায়ার চোখের পানি হাতে উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। ছোট মা ও আলিফ, তোমরা তো দেখেছো আগে অনেকবার আমাদের বাসায় এসেছে, তাও কেন এসব মিথ্যা অপবাদ আমার উপর দিচ্ছ? কোনো মিথ্যা অপবাদ দিচ্ছি না, একদম নাটক করবি না। জামাই বিদেশে। একটা বিবাহিত মেয়ে জামাই ছাড়া থাকতে পারে না। জামাই না থাকলেও পরপুরুষে আশ্রয় নেয়। আমাকে বোঝাতে আসবি না, আমি বাচ্চা না, ঠিক আছে? চিৎকার করে কথাগুলো বলে লিনা বেগম। তার চিৎকার শুনে নিচ থেকে ইয়ামিন, রাতুল, মারিয়া, আয়শা বেগম, ওয়াফি, ওয়াজিহা, দীপ্ত বেগম, ওয়াজিহার মা চলে আসে আবরারের রুমে। কি হয়েছে রে আনায়া? আয়শা বেগম আনায়াকে জড়িয়ে ধরে প্রশ্ন ছুড়ে দেয়। আনায়ার মাথা নিচু করে হিসকি দিচ্ছে, কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। কি আর হবে, তোমার ছেলের বইয়ের প্রেম লীলা খেলা দেখি, জামাই নেই, পরপুরুষকে জড়িয়ে ধরে বসে আছে। ব্যঙ্গ করে কথাটা বলে লিনা বেগম। ছোট ভাবি সহজ সরল মেয়েটার দিকে এমন কথা তুললে না। এসব কথা আবরারের কানে গেলে রণক্ষেত্র বানিয়ে দেবে বাড়িটা। দীপ্তি বেগম বলি ছাড়ে। আলিফ এগিয়ে আসে। আমি আর এই বাড়িতে আসবো না, আমি চাই না আমার জন্য পবিত্র একটা মেয়ের জীবন কলঙ্কের দাগ পড়ুক। বলে রুম থেকে বেরিয়ে যায়। এখনো আনায় হেসকি দিচ্ছে। মারিয়া পানি খেতে দিয়েছে। ইয়ামিন আর রাতুল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাতুল কিছু বলতে নিলেও ইয়ামিন আটকে দেয়। আবরারকে না জানিয়ে কিছু করতে চাচ্ছে না। আবরার যে সকল কিছু পরিদর্শন করছে তাই ইয়ামিন আর রাতুল খুব ভালো করেই জানে। সারাদিনে কাজ শেষে একটু রেস্ট নিতে বসেছে আবরার। অফিস রুমে বসে আছে গা এলিয়ে, সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে, বাড়ির সকল কাণ্ড দেখতে ব্যস্ত। পাশেই অমি কাজ করছে। সোহান খাবার আনতে গিয়েছে নিচ থেকে। আবরার ছোট ছোট পায়ে রুমে চলে আসে। তার অফিসে একটা পার্সোনাল রুম আছে। ধপ করে শুয়ে পড়ে আনায়ার কথাগুলো শুনে হালকা হাসে। আমার অভিমানী পাখি, খুব শীঘ্রই আসবো আমি জান। সকল অভিমান বুলিয়ে নিজের করে নিতে আসবো। ল্যাপটপে হোম পেজে চুমু খাই। তাকিয়ে থেকে সুর তুলে আবরার। স্বপ্নে তার সাথে হয় দেখা, বসে ভাবি একা একা, সে স্বপ্নে আসে তবু। আমার এই শূন্য বুকটা পূর্ণ করার জন্য তোমাকে দরকার প্রাণ পাখি। বলে আবরার ল্যাপটপ অন করে নীলা বেগমের কাণ্ড দেখে চোখে পড়ে। আনায়াকে দেখছে। এতক্ষণ আনায়ার অভিমানী কথাগুলো 15 বার দেখছে আবরার। তাই আর লীনা বেগমের কাণ্ড চোখেগুলো পড়েনি। কটমট করে তাকিয়ে আছে আবরার। মেয়েকে দূর করেছি, এখন এই শূন্যটাও আমার বইয়ের দিকে লেগেছে। এই একটা পর একটা বালসাল আমার কপালে কেন আসে? ভালো হতে চাই, ভালো হতে দিবে না এরা আমাকে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে কল করে ইয়ামিনা রাতুলকে। পরন্ত দুপুর, আকাশে সূর্যের প্রখর প্রতাপ, রাস্তা সহ চারিদিকে যেন গরমে উত্তপ্ত হয়ে আছে। চারিদিকে শুধু গরম আর গরম। প্রতিদিনের মতো সবাই যে যার কর্মস্থানে যাচ্ছে, আবার কেউ বা ফিরে আসছে। দুপুরের ভ্যাপসা গরমে মানুষ অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছে। দুপুরে খা খা রোদে ধুলো ওঠা রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হেঁটে চলেছে 3 বন্ধু। আনায়া, মারিয়া, আলিফ। চোখে চশমা একটু পরপর ঢেলে দিচ্ছে আলিফ। আনায়া তাকে কিছু বোঝাতে ব্যস্ত। তার কথা খুবই মনোযোগ সহকারে শুনছে আলিফ। তাদের ঠিক পিছনেই মারিয়া মন মরা হয়ে হাঁটছে, একটু পরপর হাই তুলছে। দুপুরে ভ্যাপসা গরমে মাথা ভন ভন করে ঘোরাচ্ছে মারিয়ার। গরমে নাক লাল হয়ে আছে, নাক মুখ কুচকে আসছে। তার সামনে আলিফ, আনায়া, দুইজন কথা বলতে ব্যস্ত। সহজ একবার ক্ষমা চেয়েছে কাল ঘটনার জন্য আনায়া। আলিফ চুপচাপ শুনে যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না। আলিফ উত্তর না দেওয়াতে আরো বিরক্ত হয়ে আসে মারিয়া। মারিয়া বলে, তোর সমস্যা কি? পায়ে ধরে মাপ চাইলে তুই কথা বলবি?
রেগে মারিয়া বলি ছাড়ে, মাপ চাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। জো আজাইরা প্যাক ব্যাক বন্ধ কর, অসহ্য। আলিফ চশমা পিছনে ঠেলে জবাব দেয়। তার পিছনে আরো কিছু কথা শোনাতে চেয়েছিল, কিন্তু পিছন থেকে ডাক আসা চুপ হয়ে যায়। ডাকটা শুনে নাক মুখ কুচকে ফেলে মারিয়া। ডায়রিয়া। রাতুল দৌড়ে এসে দাঁড়ায় মারিয়ার সাথে। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমরা, দেখো এই গরমে রোদে তোমার জন্য দাঁড়িয়ে থেকে 2 গ্রাম শুকিয়ে গিয়েছি আমি। রাতুলের কথা শুনে বড় একটা নিঃশ্বাস ফেলে মারিয়া। রাতুলের এইসব কথায় অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই আর কানে তুলেনি। তার মধ্যে হেঁটে চলেছে, পিছন থেকে বড় বড় পা ফেলে এগিয়ে আসে ইয়ামিন। মারিয়ার পাশে রাতুল, তাই মারিয়ার পাশে জায়গা না পেয়ে মারিয়া ঠিক 2 পা দূরে হেঁটে চলেছে। মারিয়া ইয়ামিনের উপস্থিতি টের পায়নি। পায়ের সাথে পা মিলিয়ে হেঁটে চলেছে রাতুল। আর চোখে একবার তাকায় রাতুলের পানে, বাম হাত বুকে গুজে ডান হাতের নখ ধরে কামড়ে যাচ্ছে, ঠিক যেমন বাচ্চাদের মতো। মিটমিট করে হাসছে মারিয়া। 2-3 বার এদিক সেদিক তাকিয়ে দেখে মারিয়া। কোথাও দেখা না পেয়ে চুপচাপ হাঁটায় মনোযোগ দেয় মারিয়া। আনায়া আর আলিফ তাদের কথায় এত ব্যস্ত যে পাশের 2 জন উপস্থিতি টেরই পায়নি তারা। পিছন থেকে কারো কথায় আলিফের ধ্যান ভাঙে। ব্রো। পিছন থেকে ডাক আসায় 3 জন একসাথে পিছন ফিরে। মারিয়ার চক্ষু সানাবড়া হয়ে গেছে, এতক্ষণ খুঁজেও পায়নি এখন কোথা থেকে আমদানি হলো, কিন্তু মুখ ফুটে কিছু বলেনি। আনায়া মুচকি হেসে ওঠে রাতুল আর ইয়ামিনকে দেখে। কখন এলেন আপনারা? এই তো আম্মা, তুমি যখন হাদারামটার সাথে কথা বলছো ঠিক তখনই। রাতুল মুখ থেকে হাত সরিয়ে বলে ছুড়ে। আলিফ কটমট চোখে তাকায়। তার তাকানো দেখে ইয়ামিন পাশ থেকে টান দিয়ে পিছন দিকে নিয়ে যায়। তোর কি টুনটুনি নেই? রাতুল মুখটা ভার করে বলে ওঠে। তার বলা কথা শুনে আলিফ হাত জায়গায় মতো চলে যায়। অসভ্য, পরিবারের শিক্ষা ঘাটতি হয়েছে আপনাদের মাঝে, আমি আপনাদের ছোট ভাইয়ের বয়সী। আলিফ রেগে কথাটা বলে ওঠে। আরে আর রেগে কেন যাচ্ছ? তোমার পাখির প্রতি মায়া যদি থাকে তাহলে আবরারের প্রাণ পাখির দিকে দূরে থাকো, নয়তো শাহবাগে তালি দিতে হবে। হিজড়া বানিয়ে দিবে আমার আব্বা। রাতুল মুখটা কাছে নিয়ে বলে ওঠে। পাশ থেকে আমিন মুচকে হাসে। তাদের 2 জনের বলা কথা শুনে আলিফ ঘামতে শুরু করে। আর এই কথাগুলো যদি আম্মার কানে বলার চেষ্টা করো তাহলে আজ থেকে প্র্যাকটিস করো তালি দেওয়ার। রাতুল হেসে বলে ওঠে। ইয়ামিন মুচকে হেসে ছেড়ে দেয়। পাশ থেকে মারিয়ার আনায়া আরি পেতে শোনার চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ। আলিফের চলে যাওয়া দেখে আনায়া পিছন থেকে ডেকে ওঠে। তার কথা পাত্তা না দিয়ে আলিফ চলে যায়। এই আলিফের যে কি হয়েছে বুঝি না আমি। কথার মাঝে আমিনা বেগম কলাশা চুপ হয়ে যায় আনায়া। ফোন কানে ধরে দাঁড়িয়ে পড়ে মাঝ রাস্তায়। ইয়ামিন আর রাতুল ভোকুসকে তাকিয়ে আছে আনায়ার পানে। কে কল করেছে বোঝার চেষ্টা করছে। আনায়া না মুখে শক্ত করে 2 বার দিন, তারপর কল কেটে দেয়। ইয়ামিন 2 বার জিজ্ঞেস করে কোনো উত্তর না পায় পরবর্তী আর কোনো প্রশ্ন করেনি। আনায়া নাক মুখ কুচকে বাড়ির দিকে পা বাড়ায়, বড় বড় পা ফেলে। আনায়ার পায়ের সাথে পা মিলাতেও ব্যর্থ মারিয়া বিরক্ত হয়ে বলি ছুড়ে। কি সমস্যা, ঘোড়ার মতো দৌড়াচ্ছিস কেন? এই গরমে হাঁটতে ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি হেঁটে বাসায় যাব, রিক্সায় উঠে পড়। মারিয়াকে রিক্সায় তুলে আনায়া বাসার উদ্দেশ্যে পা বাড়ায়। আবরার সবে সাওয়ার নিয়ে এসে তৈরি হচ্ছে। আজকে খান গ্রুপের সাথে 200 কোটি টাকার একটা ডিল করবে। তার উপর লন্ডনে কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। সকল কিছু সামলে বাংলাদেশে যাওয়ার সময় হয়ে উঠছে না। আর গিয়েই বা কি করবে, বইয়ের কাছে যেতে পারে না, গভীরভাবে চুমু খেতে পারে না। মনটা চায় ইন্টিমেট করতে, কিন্তু তার বেসামাল আদর সহ্য করতে পারে না, তাই একটু সময় নিচ্ছে, বিরতি করছে আবরার। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত আবরার। কারো পায়ের আওয়াজ শুনে আয়নার বিপরীত পাশে তাকায়। সামনে থাকা ব্যক্তিকে দেখে চোখ লাল আভা ভেসে ওঠে। ছোট ছোট পায়ে মেলিসা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে, মুখে হাসি চাপ স্পষ্ট। এগিয়ে এসে আবরারের সামনে দাঁড়ায়। তোমার জন্য কফি এনেছি। হু ডেয়ার টু এন্টার মাই বেডরুম? আবরার চিৎকার করে বলে ওঠে। আবরারের চিৎকার শুনে মেলিসা কেঁপে ওঠে। আমি তো আপনাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, ভেবেছিলাম তুমি আমাদের কোম্পানিতে যাবে, তাই তোমার সাথে যাব। স্টপ ইওর ফাক ড্রামা। রাগে চোখ 2টা বন্ধ করে ফেলে হুঙ্কার ছাড়ে। আমি সোহান। আবরারের চিৎকারে বড় বড় পা ফেলে রুমে আসে সোহান। সোহানকে দেখে আবরার রাগ দ্বিগুণ বেড়ে যায়। তোরা কি চুল ফলানোর জন্য থাকিস? বলেই তেরে আসে আবরার। মাঝখানে ফুরন কাটে অমি। কাপা কাপা হাতে আবরারের বাহুতে রাখে, একটা ঝটকায় সরিয়ে ফেলে হাত। আমার পারমিশন ছাড়া যদি না আমার বাসায় কেউ প্রবেশ করে, তোদের একদিন কি আমার যে কদিন লাগে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে আবরার। সোহান বিনয়ের সাথে মেলিসাকে চলে যেতে বলে। মেলিসা আবরারের এহেম কাণ্ডে অবাক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কাঁদো কাঁদো মুখ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় মেলিসা। আবরার চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দেয়, হাতের তর্জনী আর মধ্যমা দিয়ে মাথা চেপে ধরে। প্যান্টের পকেটে ফোন বেজে ওঠায় চরম বিরক্ত হয় আবরার। ফোনটা ঢিল ছোড়ার জন্য হাতে নিলে স্ক্রিনে ভেসে ওঠে নাম দেখে থমকে দাঁড়ায় হাতটা। সোফা থেকে উঠে সোহানার অমিকে কঠোর সুরে রুম ত্যাগ করতে বলে বেডের কোণে বসে আছে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে ফোনটা রিসিভ করে। প্রিয়সীর স্নিগ্ধ মুখটা দেখে হৃদয়টা প্রশান্তিতে ভরে ওঠে। সবসময় এমন সেজে গুজে থাকেন কেন? মেয়েদের সাথে প্রেম আদান প্রদান করেন মনে হয় সবসময়। গুন্ডামি করতে জানি, নষ্টামি না। আবরার আনায়ার পানে তাকিয়ে বুলি ছাড়ে। আবরারের জবাবে আনায়ার শান্তি নিঃশ্বাস ফেলে। বিদেশে সুন্দর সুন্দর মেয়েদের পেয়ে আমাকে তো ভুলেই গিয়েছেন মিস্টার মাফিয়া। গত 2 দিন হাসপাতালে ভর্তি ছিলাম, একবারও খবর নেওয়ার প্রয়োজন বোধ করেননি। আনায়া মাথা নিচু করে বলে ওঠে। আবরারের দৃষ্টি স্কিনে। পৃথিবীর সব মেয়ে যদি আমার সামনে বস্ত্রহীন হয়ে বসে থাকে,
আমি সোয়াত আবরার তাকিয়েও দেখবো না, বাট প্রাণ পাখি তুমি যদি ইনার ছাড়া আমার সামনে আসো আমার শরীরে পশম দাঁড়িয়ে যায়, ইন্টিমেট হতে মন চায়। আর রইল খবর নেওয়ার কথা, তোমার প্রতি নিঃশ্বাসে খবর পর্যন্ত আমি রাখি। আবরারের জবাব আনায়া মাথা নিচু করে ফেলে। আনায়ার মাথা নিচু করা দেখে আবরার নিঃশব্দে হাসে। আনায়া বলে, আপনি কবে আসবেন? বেসামাল আমিটাকে সামলাতে পারবে? বেসামাল আমিটাকে যদি সামলাতে পারো তাহলে আজকে রাতে আসবো। আবরারের কথা মিনিং বুঝে লজ্জায় আরো হয়ে পড়ে আনায়া। চট করে জলদি কলটা কেটে দেয়। এই লোকটার সাথে কথা বলে অশ্লীল কথা বের হয় মুখ দিয়ে। আনায়া 2 হাত মুখ ঢেকে ফেলে। ইস কি লজ্জা, কি লজ্জা। গাড়ি স্টিয়ারিং শক্ত করে ধরে দাঁতের উপরে দাঁত কষে যাচ্ছে আবরার। পাশেই সোহান বসে আছে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কাপা কাপা হাত রাখে আবরারের বাহুতে। তাতে যেন আরো তেজে উঠল আবরার। রক্ত আভা চোখ নিয়ে তাকায় সোহানের পানে। আবরারে তাকান দেখে সোহান কেঁপে ওঠে। পিছনে অমি বসে আছে, চোখ মুখ সম্পূর্ণ ল্যাপটপের দিকে। মনে মনে অমিও ভয় পাচ্ছে, কিন্তু তা প্রকাশ করছে না। মন চাইছে এই মিলিসাকে চাপড়াতে। আবরার আর অমি একজনের মেয়েদের থাপড়ানোর উপর পিএইচডি করা, আরেকজনে গালি দেওয়ার উপর। খুব স্পিডে গাড়ি চালানো শুরু করে আবরার। সোহান সিটের পাশে হাত দিয়ে জুড়ে চেপে বসে আছে, ভয়ে থাকার জন্য বলতে পারে না। প্রায় 10 মিনিট পর অমি গম্ভীর আওয়াজ, রাগ একটু কমলো ভাই, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। পিছনে ঘুরে অমির প্রাণে তাকায় আবরার, কটমট করে বলি ছাড়ে, ওরে তোর সাথে বিয়ে দিয়ে দেই। আবরারের মুখে এই কথা আশা করেনি অমি। অবাক চোখে তাকিয়ে আছে আবরারের পানে। পাশ থেকে সোহান মুচকি হেসে বলে ওঠে, হোয়াট, মেয়েটাকে তোর মনে ধরেছে তাই তুই ওর হয়ে সাফাই গাইছিস? পছন্দ না হলে এতক্ষণে তোর কয়েকটা থাপ্পড় ওই মেয়ের গালে থাকতো। অমি এতক্ষণ বুঝেছে কেন আবরার এখনো তাদের উপর রেগে আছে। পাশ থেকে সোহান বলে ওঠে, অনেকদিন যাবৎ বিয়ে খায় না, আর 3 জন ঠিক জন্মের না দাঁড়াই আমি আর রাতুলকে ইয়ামিনকে কল দেই, আর মেলিসার মায়ের সাথে তোকে। আবরার সোহানের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। মুখটা অসহায় করে বসে থাকে সোহান, আর কিছু বলতে পারে না। আবার মুখের কথা সত্যি করে ফেলবে, আবরার তাই আর কথা বাড়ায়নি। অমি আর সোহান মাঝ রাস্তায় নেমে পড়ে, উদ্দেশ্য মেলিসার সাথে ইটিস পিটিস করা। আবরার সোজা অফিসে চলে যায়। দুপুর 3টা, চৌধুরী বাড়ির দুপুরে খাবারের সময় এখন। সবাই একসাথে খেতে বসেছে টেবিলে। আয়েশা বেগম আর আনায়া খাবার পরিবেশন করতে ব্যস্ত। আয়েশা বেগম অনেকবার আনায়াকে খাবার খেতে বসতে বলেছে, কিন্তু আনায়া তা করতে নারাজ। সে সবার শেষে খাবে বলে জানিয়েছে। সকলে খাবার খেতে ব্যস্ত। কলিং বেল চাপ পড়তে সকলে একসাথে মেন দরজার পানে তাকায়। আনায়া বড় বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে যায়। দরজার অপর পাশে অপরিচিত এক সুদর্শন যুবককে দেখে ভুক উসকে তাকিয়ে আছে। কে আপনি, কাকে চাই? অপর পাশের ব্যক্তি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আনায়ার দিকে। আনায়ার করা প্রশ্ন তাকে কান পর্যন্ত পৌঁছায়নি। আপনি কে? আমি এই বাড়ির মেয়ে। এইটা আজিম চৌধুরী বাড়ি না? জি হ্যাঁ। তাদের অসমাপ্ত কথায় মাঝে এগিয়ে আসে আয়েশা বেগম। আয়েশা বেগমকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে, কেমন আছো বড় আম্মু? হাত বাড়িয়ে দে আনায়ার পানে। হাই কিউটি, আমি ভিকি শিকদার। আনায়া দ্বিধায় পড়ে যায়, হাত দিবে নাকি? ভিকি হাত জোর করে নিয়ে নেয় হাতে। এত হাত নিয়ে এগিয়ে আসে দীপ্তি বেগম। ওয়াফি ও আজিহা জড়িয়ে ধরে সাথে সাথে কুশল বিনিময় করে ভিকি। রাতুল আর ইয়ামিন তাকিয়ে দেখছে, চিনতে ব্যর্থ তারা। রাতুল ওয়াফিকে ডেকে বলে ওঠে, এটাকে? আমার মামাতো ভাই ভিকি শিকদার। রাতুল বিড়বিড় করে বলে ওঠে, নতুন পাগলের আমদানি, এসে সোজা আমার আম্মার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আব্বাগো তুমি কবে আসবা, নয়তো তোমার কপালে সতীন জুটে যাবে। ইয়ামিন মাথায় চাপটি মারতেই বিড়বিড় করা বন্ধ হয়ে যায়। খাবার শেষে সবাই যার যার রুমে চলে যায়। এই সময়টাই সবাই রেস্ট নেয়। আনায়া কোচিং এর উদ্দেশ্য বের হয়েছে। 2 দিন পর পরীক্ষা, তাই এখন পড়ায় মন দিয়েছে। 3 জন মন দিয়ে আড্ডা দিচ্ছে, ওয়াফি, ওয়াজিহা, ভিকি। অনেকদিন পর ভাইকে পেয়ে উৎফুল্ল 2 ভাই বোন। ভিকির গলায় ঝুলে বসে আছে ওয়াফি। উপর থেকে নামছে রাতুল আর ইয়ামিন। ওয়াফি ডেকে উঠে 2 জনকে তাদের সাথে আড্ডা যোগ দিতে বলেছে। রাতুল বসতে বসতে বলি ছাড়ে, ভিকারি, কি অবস্থা? সবাই হসকচিয়ে যায় এই কথা শুনে। এখানে ভিকারি কোথা থেকে এলো? ইয়ামিনও বুঝতে পারেনি। ওয়াফি চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করে, ভিকারি তো আসেনি ব্রো, ভিকারি কই পাইলা? ওয়াফি রাতুলের উদ্দেশ্য বলে, আরে ইয়ার, ভিকিকে সুন্দর নামটা উপহার দিলাম। ভিকি বুকার মতো তাকিয়ে আছে, কি বলে এসব? তার এত সুন্দর নামটা খাইয়ে দিল এই ছেলে। রাতুলের কথা শুনে পাশ থেকে ইয়ামিন মুখ টিপে হেসে ওঠে। ওয়াফি বড় বড় চোখে তাকিয়ে আছে, কি বলবে এসব? সবাই কেমন আজগুবি নাম কেন দেয় এই ছেলে? ভিকি আর কোনো কথা না বাড়িয়ে উঠে চলে যায়। তার পিছে পিছে ওয়াজিও চলে যায়। রাতুল দাঁত কিলিয়ে দাঁড়িয়ে পড়ে। ইয়ামিনকে নিয়ে বের হয়, উদ্দেশ্য আনায়ার কোচিং। 100 তলা বিশিষ্ট বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে অমি আর সোহান। এইটা মেলিসার অফিস। মেলিসার সাথে দেখা করতে এসেছে এই 2টি যুবক। তার সাথে দেখা করতে হলে এই অ্যাপার্টমেন্ট নিতে হবে বলে জানিয়েছে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বিকাল 5টায় দেখা করবে বলে জানিয়েছে মেলিসা। এখন তার দেখা করার কথা শুনে দুষ্ট হাসি দিয়ে বেরিয়ে আসে 2 বন্ধু। সকল কাজ শেষ করে ল্যাপটপে স্ক্রিনে চোখ রেখে বসে আছে আবরার। বাপের পরিকল্পনা দেখতে ব্যস্ত। লোকে বলেছে ছেলেদের সতীন হয় না, আমার সতীন তো এই আমার বাপ। মানুষ যে বলে ঘরের শত্রু বিভীষণ, ঠিক এই। নিজের বউটা রেখে আমার বউটার পিছনে লেগেছে। বাপের ভিডিও দেখতে দেখতে বলে ওঠে আবরার। গোধূলির বিকেলে সূর্য যখন ডুবে যেতে থাকে তখন আকাশের রং পরিবর্তন হয়। তখন এক বিশেষ মূর্ছনার সৃষ্টি হয়।
এই সময়টায় প্রকৃতির সৌন্দর্য যেন ফুটে ওঠে কোনো এক শিল্পীর আঁকা ছবিতে। প্রাকৃতিক সৌন্দর্য হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। গোধূলির বিকেলে আকাশের রং, মাটির গন্ধ, ডুবে যাওয়া সূর্যটা যেন গভীর অনুভূতি তৈরি করে। বিশেষ মুহূর্তগুলো স্মরণীয় হয়ে ওঠে এই বিকেলে মিষ্টি রোদে। এই গোধূলির বিকেলে আনমনে হেঁটে চলেছে 19 বছরের এক তরুণী। ফার্মগেট থেকে কোচিং শেষ করে পা বাড়ায় মায়ের বাড়ির উদ্দেশ্য। টানা 15 মিনিট হাঁটার পর কাঙ্ক্ষিত ঠিকানায় চলে আসে আনায়া। কয়েকবার কলিং বেল চাপতে আমিনা বেগম দরজা খুলে দেয়। ছোট ছোট পায়ে বাসার ভিতরে প্রবেশ করে আনায়া। আমিনা বেগম বিধ্বস্ত হয়ে বসে আছে। আনায়া ভু দুইটা উঁচু করে মায়ের দিকে তাকিয়ে আছে। চুলগুলো এলোমেলো, নাক দুটো লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কতদিন ধরে না ঘুমিয়ে আছে। মায়ের এহেন চেহারা আনার বুকটা কেঁপে ওঠে, কাপা কাপা গলায় বলি ছাড়ে। ইনায়া বলে, কি হয়েছে আম্মা, আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? আনায়ার কথা আমেনা বেগম পরপর কয়েকবার শুকনো ঢোক গিলে কান্না আটকানোর চেষ্টা করে। সকল কান্না গলায় দোল পাকিয়ে আটকে আছে। গলা দিয়ে কোনো আওয়াজ করতে ব্যর্থ আমেনা। আমাকে বলেন, কি হয়েছে, কোনো সমস্যা? মায়ের পাশে বসে ডান হাত নায়ার মুঠোবন্দি করে বলে ওঠে, তোমার আঙ্কেলকে গত 2 দিন যাবৎ পাওয়া যাচ্ছে না। কথাটা বলেই মাথা নিচু করে ফেলে আমেনা বেগম। দাঁত দুইটা কুচুমাচু করে বলে, আবরারকে যদি একটু বলতে, খুঁজতে সাহায্য করতে। 2টা মেয়ে নিয়ে কি করব, কোথায় যাব, কি খাবো, কিছুই বুঝে উঠতে পারছি না।